জানিয়ে দেব সবশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। এবার বাংলাদেশ সরকার পতনের ভয়ঙ্কর গণ অভ্যুত্থানের সংকেত দিল জাতিসংঘ। সবশেষ 3টি কারণে হাসিনা সরকারের পতন নিশ্চিত। অন্যদিকে আন্তর্জাতিক আদালতে পুলিশ এবং শেখ হাসিনার বিচার শুরু। কেঁদে কেঁদে অস্থির বাংলাদেশ পুলিশের টিম। চাকরি নট আউট হলো হাজার হাজার পুলিশের। নাশকতার জন্য 10,000 20,000 গ্রেফতার করেছেন 2.5 লক্ষ বলে আসামি। সম্ভবত শুধু ঢাকা শহরে হত্যা মামলায় কয়জনকে গ্রেফতার করেছেন? আমাদের মা বোনরা যখন মাঠে নামতে শিখেছে, স্বৈরাচারের পরাজয় 3টি ধাপ এগিয়ে এসেছে। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন, সবাই আশা করি ভালো আছেন। এইমাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন। দর্শক, কোটা বিরোধী আন্দোলনকে ধামাচাপা দেওয়ার পর আপনারা জানেন গতকাল আবারও শিক্ষার্থীরা মাঠে নেমেছিল। এবার ভয়াবহ কর্মসূচির ডাক দিয়েছে তারা, এবং পাশাপাশি এবার গণ অভ্যুত্থানের সংকেত দিল জাতিসংঘ। দর্শক, সরকারের সামনে 3টি চ্যালেঞ্জ রয়েছে। এই 3টি চ্যালেঞ্জ পার করতে না পারলে একেবারে পতন নিশ্চিত। দর্শক, 3 থেকে 6 মাসের মধ্যে সরকার পদত্যাগ করবেন এমন একটা ডেডলাইন, এমন একটা গোপন সংবাদ আমাদের ভিডিওর মাধ্যমে শুনবেন, এবং যেই গোপন সংবাদটি রীতিমতো সারা বিশ্বে তোলপাড় করে ফেলেছে। তো দর্শক, কথা না বাড়ে চলুন, এমন কিছু তথ্য ফাঁস করেছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক শাহেদ আলম স্যার। তেনার শোটা আমরা দেখব। আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটা আমাদের কমেন্টে জানান। 2024-এর জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, তার প্রেক্ষিতে সরকার পতন এখন ঠিক সময়ের দাবি, কিন্তু সরকার পতন হবে কিনা নির্ভর করছে অগণিত মানুষের কর্মকাণ্ডের উপর, দেশে এবং প্রবাসে। বারবার বলি, অভ্যুত্থানের প্রথম পর্ব আমরা দেখেছি যে এই অভ্যুত্থান এরই মধ্যে 52 পরে ইতিহাসের সেরা এবং সর্ববৃহৎ গণ অভ্যুত্থান বলে সাক্ষ্য দিয়েছেন কালের সাক্ষী ইতিহাসবিদ এবং রাজনীতিবিদ বদরুদ্দিন উমর একটি সাক্ষাৎকারে। আমি দুদিন আগের আলোচনায় বলেছি 2024-এর গণ অভ্যুত্থান সঠিক পথেই আগাচ্ছে। সেই সঠিক পথে আগানোর প্রেক্ষিতে 2টি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। দেশের ভিতরে রাজনৈতিক মতৈক্য এবং রাজনৈতিকভাবে এটির নেতৃত্ব দেওয়া, আর বাইরে যারা আছে সেই বাইরে প্রবাসী, প্রায় 2 কোটি প্রবাসী এটাতে বিশাল বড় ভূমিকা পালন করতে পারে, এবং সেই পালন করার প্রেক্ষিতে তারা যে ভূমিকা পালন করছে তাতে বাংলাদেশের সব স্তরের নড়চড় শুরু হয়ে গিয়েছে। অর্থসূচক একটি প্রতিবেদন করেছে আজকে, আমি পড়ছিলাম, বলছে যে রেমিটেন্স ব্লকেড, প্রবাসীদের যেই রেমিটেন্স ব্লকেড শুরু হয়েছে, সেই ব্লকেডের প্রেক্ষিতে সরকার তার ডলারের দাম 17 টাকা থেকে বাড়িয়ে 17.5 টাকা অথবা 18 টাকা থেকে বাড়িয়ে 18.5 টাকা দিয়ে ডলার সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে, এবং বাংলাদেশ ব্যাংক মৌখিকভাবে নির্দেশ দিয়েছে সব ব্যাংকগুলোকে। তার অর্থ কি? তার অর্থ এই যে আপনারা প্রবাস থেকে দেশে টাকা পাঠাতেন, আগে যে টাকা, এখন আরও অন্তত কিছু টাকা বেশি পাবে প্রতি ডলারের বিপরীতে। উদ্দেশ্য হলো যেন এই যে রেমিটেন্স শাটডাউনের যে প্রচারণা এবং প্রবাসীরা যে প্রতিজ্ঞাবদ্ধ, সেখান থেকে কিছু মানুষকে বিচলিত করা যেতে পারে এবং দেশে অধিক পরিমাণ রেমিটেন্স আসে। সেটা কি সম্ভব হবে কিনা নিশ্চয়ই আমরা আজকে বলতে পারছি না, তবে এরই মধ্যে রেমিটেন্স প্রবাহ যেই ইঙ্গিত দিয়েছে যে 8 দিনের যে রেমিটেন্স, সেটা গড়ে প্রতিদিন যে রেমিটেন্স যেত সেইটার পরিমাণ রেমিটেন্স গিয়েছে 8 দিনে, অর্থাৎ রেমিটেন্স 10 ভাগের 1 ভাগে নেমে এসেছে। এই আলোচনা একটু বোঝানোর চেষ্টা করব যে কিভাবে আপনার পাঠানোর টাকা যদি আপনি বন্ধ করেন, সরকার এটাতে প্রভাব পড়বে, এবং সরকারের অর্থনৈতিক অবস্থা এখন কেমন, এবং কিভাবে এই শুধুমাত্র প্রবাসীদের ভূমিকার কারণে সরকার নথি স্বীকার করতে বাধ্য হতে পারে, তার নানান রকম দিক নির্দেশনা এবং দিক প্রবাহ। চলুন আমরা শ্রীলঙ্কার ঘটনাটা একটু দেখি। শ্রীলঙ্কায় গত বছরে যে সরকার পতন হলো, সেই সরকারের হাতে কয়েক শত ছাত্র জনতার হত্যার রক্তের দাগ ছিল না। কি ছিল? এই সরকার অর্থনৈতিক লেনদেনের যে চাপ এবং অভ্যন্তরীণ যে চাহিদা, সেই চাহিদাতে হিমশিম খাচ্ছিলেন। বাংলাদেশের সাথে মিলিয়ে নেবেন বিষয়গুলা। দ্রব্যের যে ঊর্ধ্বগতি, মূল্যের ঊর্ধ্বগতি, সেটাতে নাভিশ্বাস উঠেছিল। সেই দেশে ডলার ছিল না, কেন কোনো ডলার না থাকার কারণে বিদেশ থেকে যে আমদানি করতে হবে, সেই আমদানির করা একেবারে প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। তেল আমদানি করবে, গাড়ি যে চলবে, মোটরসাইকেল চলবে, স্কুটার চলবে, বাস চলবে, সেগুলো তেল ছিল না। মানুষ ঘন্টার পর ঘন্টা
পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকতো একটু তেল নেওয়ার জন্য। এটাকে বলে ব্যালেন্স অফ পেমেন্ট। পেমেন্ট দিলে তেল আসবে, পেমেন্ট দেওয়ার জন্য দরকার হচ্ছে ডলার, সেই ডলার কোথাও নেই শ্রীলঙ্কাতে। এই প্রেক্ষিতে সেখানে মানুষ ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে গিয়েছে। বাংলাদেশে আপনি এখন ব্যাংকে 5 লাখ টাকা নিয়ে চেক নিয়ে গেলে আপনি সহসা তুলতে পারেন কিনা? যদি তুলতে পারেন তাহলে সমস্যা নাই, যদি না তুলতে পারেন আপনাকে বুঝতে হবে ব্যাংকে টাকা নেই, কেননা ব্যাংক যেই টাকাগুলো যেখান থেকে নেবে সেই ডলারের সংস্থান নেই। বাংলাদেশে $200 আপনি কোনো ব্যাংক থেকে টাকা দিয়ে কিনতে পারবেন কিনা? কিনতে পারবেন না। বাংলাদেশ ব্যাংকই এখন কিনছে ডলার, কেননা তাকে এই রিজার্ভটা ঠিক রাখতে হবে। কেন ঠিক রাখতে হবে আমি পরে বলছি, একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো বাংলাদেশ ব্যাংকে কোনো টাকা নাই, বাংলাদেশে কোনো ডলার নাই। তো শ্রীলঙ্কা থেকে এই পরিস্থিতি কেমন? শ্রীলঙ্কার সরকারের যে রাজাপাকসে সরকার পতন হয়েছিল, তার পতনের আগে ছাত্র জনতার উপরে গুলি করে 200 ছাত্র কিংবা জনতাকে হত্যা করার কোনো দাগ ছিল না। রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে যেয়ে আঘাত করা এবং তাদেরকে গ্রেপ্তার করার কোনো তোড়জোড় ছিল না। গত 4-5 দিনে গড়ে প্রায় 3000 করে ছাত্র জনতা গ্রেপ্তার হয়েছে। 1971 সালের মতো করে প্রত্যেকটা রাত্রে দরজায় ব্লক রেড দিয়ে ছাত্র আছে কিনা সেসব ছাত্র উঠাই নিয়ে যাচ্ছে। তো এই ছাত্র জনতার বেশিরভাগ মেরে ফেলছে অন্তত অর্ধসহস্রাধিক, অফিসিয়াল ফিগার বলছে 214 জন, এটা আরো অনেক বেশি। আর যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিল তাদের হাজার হাজার জনকে ভীত সন্ত্রস্ত করে রেখেছে। তো তাদের একটা ক্ষোভ তো আছে, যেই ক্ষোভটা শ্রীলঙ্কার সরকারের ছিল না, বাংলাদেশে আছে। শ্রীলঙ্কায় ডলার সংকট ছিল, কোনো ডলার ছিল না, বাংলাদেশেও ডলার সংকট আছে। রাজাপাকসে সেই সময় প্রবাসীদের কাছে করো জোরে মিনতি করতে বাধ্য হয়েছিলেন যে আপনারা দেশে টাকা পাঠান বৈধ পথে, ব্যাংকিং চ্যানেলে। কিন্তু শ্রীলঙ্কার প্রবাসী যারা আছে তারা সে সময় একটা দেশপ্রেমের নজির স্থাপন করেছিল বলে কানাডার জাতীয় যেটা সংবাদ সংস্থা সিবিসি তারা জানিয়েছে, এবং আরও এই ধরনের সংবাদ আপনারা ঘাটতে পড়লেন। আমি কেবল কানাডার এই যে জাতীয় সংবাদ সংস্থার উদ্ধৃতিটা পড়ে আপনাদের শোনাচ্ছি, যে এখানে দেখেন স্পষ্ট করে লেখা আছে, বলছে যে রাজাপাকসে সরকার বিবৃতি করে করজোরে মিনতি করেছিল প্রবাসীদেরকে টাকা পাঠানোর জন্য, কিন্তু প্রবাসীরা একজোট হয়ে তারা প্রায় 6 মাস একেবারে ন্যূনতম প্রয়োজন ছাড়া দেশে টাকা পাঠানো বন্ধ রাখে। তার প্রেক্ষিতে দেশের যে ডলার সংকট সেটা এত মহিরুহ আকার ধারণ করে যে রাজাপাকসের আর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারপরে রাজাপাকসের যেসব মন্ত্রী আছে, আজকের পলক কিংবা ওবায়দুল কাদেরের মতো শেখ হাসিনার মন্ত্রী, এদেরকে মেরে পিটিয়ে এবং তাদের প্যান্ট খুলে রাস্তা দিয়ে হাঁটতে আমরা দেখেছি সে সময়। আজকে শ্রীলঙ্কা 1 বছরের মধ্যে ঘুরে দাঁড়িয়েছে, নতুন সরকারের অধীনে অর্থনীতি চাঙ্গা এবং ফরেন রিজার্ভ রেকর্ড পরিমাণ। তো বাংলাদেশে এখন আসুন যে গণ অভ্যুত্থানের দ্বিতীয় পর্বে আপনার ভূমিকাটা কিভাবে কাজে আসতে পারে, এবং যারা বারবার বলছে যে এই গণ অভ্যুত্থানের পরিণতি কি কিংবা এটাতে সরকার পতন হবে কিনা, আমি স্পষ্ট, আমার ভিতরে কোনো সন্দেহ বিশ্বাস নেই যে যদি অর্থনৈতিকভাবে পঙ্গু করা যায়, স্পষ্ট করে বলছি যদি, কেননা আমি গণক নই, আমি ভবিষ্যৎ বলতে পারি না, কিন্তু আমি ইন্ডিকেটর বলে দিতে পারি, যদি অর্থনৈতিকভাবে পঙ্গু করা যায় শেখ হাসিনাকে, যেই পঙ্গুত্ব বরণের মধ্যে এরই মধ্যে শেখ হাসিনা ঢুকে পড়েছেন, তাহলে শেখ হাসিনার আয়ু আর 3 থেকে 6 মাস সর্বোচ্চ। আমি জানি আপনারা অনেকেই অবাক হচ্ছেন আজকে আমার ভিডিওর হেডলাইন দেখে। আমি খুব বুঝে শুনে চিন্তা করে ঠান্ডা মাথায় আমার এই ভিডিওর হেডলাইন ঠিক করেছি। আওয়ামী লীগ যা করেছে তা ঠিক করেছে, এটাই তার করার কথা ছিল। আপনি যদি আওয়ামী লীগের দিক থেকে একটু চিন্তা করেন, আওয়ামী লীগ গত 17 বছরে ঠান্ডাভাবে প্রমাণ করেছে যে যদি 16 কোটি মানুষের খুন করে 16 কোটি মানুষের রক্তের উপরে দাঁড়িয়েও তাকে ক্ষমতায় থাকতে হয়, সে ক্ষমতায় থাকবে। এটা আওয়ামী লীগের ঠান্ডা মাথার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিতে বা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে যদি 16 কোটি মানুষকে হত্যা করতে হয়, আওয়ামী লীগ দ্বিধা করবে না। 2 হচ্ছে আওয়ামী লীগ এই 16 বছরে বা 17 বছরে তাদের শাসন আমলে তারা স্পষ্টভাবে প্রমাণ করে দিয়েছে বল প্রয়োগ করতে তারা ন্যূনতম চিন্তা করবে না। গুম করে হোক, খুন করে হোক, হেফাজতে নিয়ে পিটিয়ে নির্যাতন করে হোক, কিংবা পুলিশ বিচার বহির্ভূতভাবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিচার বহির্ভূতভাবে গুলি করে, স্রেফ গুলি করে হত্যা করে হোক,
যেভাবেই হোক, মানে যে কোনো উপায় বল প্রয়োগ করে সে ক্ষমতায় থাকবে। এটা তার ঠান্ডা মাথার সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত সে গত 17 বছর ধরে বাস্তবায়ন করেছে। এর মধ্যে এই কোটা সংস্কার আন্দোলনে অন্য কোনো ডিসিশন আওয়ামী লীগ নেবে বা অন্য কোনো পথে আওয়ামী লীগ চলবে এটা ভাববার কোনো কারণ নেই। সুতরাং আওয়ামী লীগ গত 16 বছর যেভাবে স্টিম রোলার চালিয়েছে, তার শক্তি প্রদর্শন করেছে এবং একমাত্র শক্তিকে পুঁজি করেই আওয়ামী লীগ ক্ষমতা আঁকড়ে থেকেছে, এখনো তার ব্যতিক্রম হবার কোনো কারণ নেই। সুতরাং এই যে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে 250-র উপরে মানুষের নির্বিচারে হত্যা করা, ছাত্রদের তুলে নিয়ে গিয়ে বিভৎসভাবে হেফাজতে রেখে টর্চার করা, সমন্বয়কদেরকে নিরাপত্তা দেবার নামে ডিবি অফিসে 48 ঘন্টা পার হয়ে গেছে, হয়তো আরো 48 ঘন্টা পার হবে, আটকে রাখা, আমাদের স্টুডেন্টদের বাসা একেবারে ঘুরে ঘুরে ব্লক রেড করা, কোন এলাকায় কোন বাড়িতে স্টুডেন্ট থাকে, ছাত্র থাকে সেটা খুঁজে বের করা, সেই বাড়িতে রেড দেয়া, সেই বাড়ির যারা বাসিন্দা তাদেরকে ভীতির মধ্যে ফেলা, সেই স্টুডেন্টের মোবাইল টেলিফোন চেক করা এবং যদি সেই মোবাইল টেলিফোনে কোন রকম কোনো ভিন্ন মত তারা দেখে তাহলে সেই স্টুডেন্টকে তুলে নিয়ে যাওয়া, এগুলোই তো আওয়ামী লীগের চরিত্র। আওয়ামী লীগের তো আসলে এটাই করার কথা। সুতরাং এখন পর্যন্ত আওয়ামী লীগ যা করেছে আওয়ামী লীগ ঠিক করেছে। আওয়ামী লীগ যেই ধরনের সরকার, অর্থাৎ যেই সরকারটি কোনো নির্বাচন বা ভোটের মধ্যে দিয়ে আসে না, যেই সরকারটি জনগণের থেকে বিচ্ছিন্ন হয়, যেই সরকার জনগণের কোনো প্রয়োজন হয় না, যেই সরকারের কাছে জনগণের কোনো মূল্য থাকে না, কারণ জনগণের ভোটের মধ্যে দিয়ে সে আসে নাই এবং সে ভবিষ্যতেও জানে যে ভোট যদি একটা মোটামুটি সুষ্ঠু হয় তাহলে আর যাই হোক সে কখনো ক্ষমতায় আসতে পারবে না। এরকম একটা পরিস্থিতিতে সে মানুষকে তোয়াক্কা করবার বা একটা গণতান্ত্রিক সরকার হলে যেটা করতো আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্যার সমাধানের চেষ্টা করা বা একটা রিজনেবল সেন্সেবল আচরণ করা, সেটা যে আওয়ামী লীগ করবে না এটা তো আসলে অনুমিতই ছিল, এটাই তো হওয়ার কথা। সুতরাং এখন পর্যন্ত আওয়ামী লীগ যা যা করেছে, 250-র উপরে মানুষ হত্যা করা, নির্বিচারে গণগ্রেপ্তার করা, স্টুডেন্টদেরকে আটক করে নিয়ে হেফাজতে রাখা, তাদেরকে হেফাজতে টর্চার করা, একেবারে পাখির মতন গুলি করে মানুষ মারতে গিয়ে বাড়ির ভেতরে থাকা 5 বছরের শিশু, 9 বছরের শিশু, গৃহবধূকে হত্যা করা, এটাই খুবই স্বাভাবিক এবং এটাই হওয়ার কথা ছিল। কিন্তু এই আন্দোলনে যেটা ব্যতিক্রম হয়েছে, সেটা হচ্ছে মানুষ তার হাতের কাছে যে যা পেয়েছে, ইটের টুকরা থেকে শুরু করে গুলতি পর্যন্ত, সেইটা নিয়েই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যেই মানুষগুলো কোনোদিন রাজনৈতিক কোনো বক্তব্য দেন নাই, কোন রকম ধরেন ভোট চুরি হয়ে গেছে সেটা নিয়ে খুব বেশি উচ্চবাচ্য তেমন আমরা শুনি নাই, কিংবা দিনের পর দিন বিরোধী দলের নেতাদের গুম করা হয়েছে, ধরে নিয়ে গিয়ে ক্রস ফায়ারে দেয়া হয়েছে, তাদেরকে নির্যাতন করে পঙ্গু করা হয়েছে, নখ তুলে ফেলা হয়েছে, বিরোধী দলের নেতা কর্মীদেরকে গণগ্রেপ্তার করা হয়েছে। দেখা গেছে যে এক একজনের বিরুদ্ধে 100, 150, 200, 500 করে মামলা, এরকমও আছে বিরোধী দলের নেতারা কর্মীরা, এরকমও আছে, এলাকা ছাড়া হয়ে গেছে। এসব ব্যাপারে যারা সাবধানতার সঙ্গে চুপ ছিলেন বা একটু এড়িয়ে গেছেন, সেই সুশীল সমাজ কিন্তু এখন খুব স্ট্রংলি কথা বলছেন। স্পেশালি আমি টিআইবির ইফতেখারুজ্জামান স্যারের কথা একেবারে স্পেসিফিক্যালি বলতে চাই। উনি একদম সময় বেঁধে দিয়েছেন যে এই সময়ের মধ্যে যদি সমন্বয়কদের আটক অবস্থা থেকে ছাড়া না হয় তাহলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার কথা তিনি বলছেন। ঝাঁপিয়ে শব্দটা যেটা একেবারেই অত্যন্ত পলিটিক্যাল একটা ওয়ার্ড, আমরা ঝাঁপিয়ে শব্দটা সাধারণত আমরা পলিটিক্যালি ইউজ করি, সেটাও তিনি ব্যবহার করেছেন। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা, আমরা কিন্তু কোনো সাদা দল নীল দল দেখি নাই এই আন্দোলনে ছাত্রদের পাশে স্ট্রংলি দাঁড়াতে। আমরা জানি
যে আওয়ামী লীগের যেমন শিক্ষক সংগঠন আছে, বিএনপিরও খুব ভালো শিক্ষক সংগঠন আছে, কিন্তু তাদের কাউকে কিন্তু আমরা অন্তত একটা টু আওয়াজও করতে দেখি না। আওয়ামী লীগ তো করবে না জানাই কথা, কিন্তু বিএনপির যে টিচার্স উইং আছে তাদেরকেও আমরা এখনো দেখি নাই আর কি, সামনে আসে নাই তারা। কিন্তু একেবারেই নিরপেক্ষ, যাদের কোনো দলীয় পরিচয় সেই অর্থে গায়ে নাই, সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, প্রতিটা অর্থাৎ পাবলিক প্রাইভেট দুটো বিশ্ববিদ্যালয়, দুই রকম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু অত্যন্ত শক্তভাবে, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এবং সাহসিকতার সঙ্গে স্টুডেন্টদের পাশে দাঁড়িয়েছে। এবং এই কোটা সংস্কার আন্দোলন ঘিরে আমরা যেই জিনিসটি, আরেকটা জিনিস যেটা আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে এতদিন পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ আমাদের কাছে, আমরা যারা ভিন্ন মত লালন করি, আমরা যারা সরকারের কঠোর সমালোচনা করি, আমাদের কাছে এসে ফিসফাস করে জানতে চাইতেন যে আচ্ছা কি হচ্ছে, কি হবে, আমরা কি কোনোদিন ভোট দিতে পারবো না, আমাদের কি মুক্তি ঘটবে না, এইরকম ভাবেই অত্যাচার করে কি সরকার চলবে কিনা। তারা কিন্তু একেবারে রাস্তায় নেমে এসছে। এবং আমরা দেখেছি যে এই আন্দোলনকে ঘিরে কে কোন দলের, আদৌ তিনি নির্দলীয় কিনা, সুইং ভোটার্স যারা কখনো হয়তো জীবনে আওয়ামী লীগকেও ভোট দিয়েছেন, আবার কখনো বিএনপিকে ভোট দিয়েছেন, যারা যখন যাকে ভালো লাগে তাকে ভোট দিয়েছেন, অর্থাৎ কোনো বিশেষ দলের ফিক্সড ভোট ব্যাংক যারা না, তারা কিন্তু এই আন্দোলনের পথে নেমেছে। এবং এমন একটা দৃঢ়তার সঙ্গে তারা পথে আছে এবং আন্দোলনের মধ্যে সম্পৃক্ত যে তাদের খুব খোলামেলা কথা যে এত বছর ভোট দিতে পারি নাই, ঠিক আছে, আমাদের দেশের নাগরিকদেরকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, গুম করা হয়েছে, সেটাও না হয় মানলাম, আমাদের নাগরিকদের যারা বিরোধী দল করে তাদেরকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছে, আচ্ছা ঠিক আছে, তখনও আমরা আওয়াজ করিনি। কিন্তু এখন আমাদের ছোট ছোট ছেলে মেয়ে, শিশু সন্তান। তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক দেখলেন রুমিন ফারহানা, ব্যারিস্টার রুমিন ফারহানার মুখ থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। তিনি খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিল। দর্শক এই বিষয়ে আপনার মতামত, ব্যারিস্টার রুমিন ফারহানা যে কথাগুলো বলেছে তার সাথে আপনারা সহমত কিনা অবশ্যই জানাবেন। এবং শুরুতেই দেখছিলেন জনাব শাহেদ আলম স্যারের মুখ থেকে তিনি কয়েকটা চ্যালেঞ্জের কথা বলেছে, হয়তো বা সম্পূর্ণ আপনাদের দেখাইতে পারিনি। তো তিনি সর্বপ্রথম বলেছিলেন যে প্রবাসীরা যেই রেমিটেন্স বন্ধ করে দিয়েছে, এটা যদি আর কয়েক মাস চলতে থাকে তাহলে একেবারে শ্রীলঙ্কার মতো অবস্থা হয়ে যাবে, দেশে সব কিছুর দাম বেড়ে যাবে, মানুষ রাস্তায় নেমে একেবারে গণ অভ্যুত্থানের ডাক দেবে। তো দর্শক এরকম কিছু লজিক তিনি তুলে ধরেছিলেন। এ বিষয়ে আপনাদের মতামত কি আপনারা আমাদের জানাবেন এবং পরবর্তী এরকম আলোচনা সমালোচনা সহ ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে যান। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এতক্ষণ যারা লাইক দেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।